This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। আর 152টি কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে শুভজিৎ। তবে আজ যেদিকে নজর থাকছে তা হলো খয়রাসোল, তাই তো? খয়রাসোলের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। কমিশনের আশঙ্কায় সত্যি প্রথম দফায় ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র বীরভূম। খয়রাসোলের ভূতপুরে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তাড়া করে মার, ইভিএমে কারচুপির অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, আমরা দেখলাম যে ঠিক কি ছবি দেখা গেল একদম ভোটদানের শেষ লগ্নে এসে কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই হামলা হলো, এই পথে বৃষ্টি হলো, তারপর এই মুহূর্তে ছবিটা কি? দেখো, এই মুহূর্তে কিন্তু বিশাল বাহিনী সেই গ্রামে রয়েছে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে বিশাল বাহিনী সেই গ্রামে গিয়ে পৌঁছেছে এবং প্রচুর পরিমাণে ফোর্স সেখানে রয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সুপার জানিয়েছেন যে বা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড়া হবে না। এছাড়াও যে ছবি আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম, এখনও পর্যন্ত কিন্তু সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ইট, কংক্রিট এবং পাথরের টুকরো। বিশাল বাহিনী বিভিন্ন থানা থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সুপার নিজে এখনও পর্যন্ত তিনি উপস্থিত রয়েছেন এবং ভোট গ্রহণ কিন্তু সেই ঘটনার পর আবার শুরু হয়েছিল, যদিও সেই ভোট গ্রহণের নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে ভোট গ্রহণ করা হয়েছে। এখনও পর্যন্ত সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত জওয়ান তারা উপস্থিত রয়েছেন এবং যেই সমস্ত জওয়ান আহত হয়েছিলেন তাদের ইতিমধ্যেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই বীরভূম জেলায় যেমনটা কমিশন বলেছিল যে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঠিক সেই ঘটনায় কিন্তু বীরভূমের খয়রাসোলের এই যে বুথপুর গ্রাম 65 নম্বর বুথ সেখানে কিন্তু ঘটলো। এর পরবর্তী ক্ষেত্রে এখনও কিন্তু গ্রামে টহল চলছে, ধরপাকড় চলছে এবং আরও গ্রেপ্তারের সম্ভাবনা বাড়বে, গ্রেপ্তার আরও হবে এবং পরবর্তী ক্ষেত্রে এই গ্রামে কি কেন্দ্রীয় বাহিনীকে মারধরের ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করা হয় কমিশনের পক্ষ থেকে সেদিকে এখনো অব্দি টহল চলছে খয়রাসোলে। ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমরা কথা বলবো তার সঙ্গে। দিলীপ বাবু, প্রথমেই যে প্রশ্নটা খুব অবভিয়াস, যে আজকে যেই শতাংশে ভোটদানের হার দেখতে পাওয়া গেল, সেই শতাংশ মানে 90% পেরিয়ে যাওয়া, সেটা কতটা পজিটিভ, কোন কোন ক্ষেত্রে কিরকম কি প্রতিক্রিয়া আপনার আজকে এই শতাংশ? পশ্চিমবাংলায় এটা হচ্ছে ঐতিহাসিক ভোট। এই ধরনের ভোট 90% কেবল সংখ্যালঘু এলাকায় হতো, আমরা জানতাম। তার মধ্যে ফলস ভোট 10-20% থাকতো। এবারে এই ভোটটা 10-20% ভোট অন্য জায়গায় কেটে গেছে, যেটা ফলস ভোট। তা সত্ত্বেও যেটা অরিজিনাল ভোট সেটা হয়েছে, আর এই যে 90% তার চেয়েও বেশি, এটা নিঃসন্দেহে খুব ভালো। সেই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ, মতদাতাদের ধন্যবাদ। নির্বাচন কমিশন ফ্রি ফেয়ার ইলেকশন করাতে পেরেছে, তাই এটা হতে পেরেছে, মানুষ সাহস পেয়ে বেরিয়ে গেছে। দ্বিতীয়, এসআইআর অনেক কষ্ট করে নাম উঠেছে, তাই সবাই চাইছেন নিজের মতাধিকার প্রয়োগ করতে। আর তৃতীয় হচ্ছে যে সরকার নূতন হবে, পরিবর্তন হবে, সবাই পরিবর্তন চাইছিলেন, তাই সবাই গিয়ে ভোট দিয়েছেন। দিলীপবাবু, আরও একটা বিষয়, নির্বাচন কমিশন আজকে একটা আশঙ্কার কথা জানিয়েছিল, 4টের পর থেকে কিছু অশান্তির খবর আসতে পারে। আমরা ব্যাক টু ব্যাক তারপরেই দেখলাম যে খয়রাসোলে এরকম একটা পরিস্থিতি এবং সেখানে ভোটাররা তারা বলছেন তারা যেই বোতাম প্রেস করছেন, যেই প্রার্থীর জন্য বোতাম প্রেস করছেন, অন্য প্রার্থীর ক্ষেত্রে আলো জ্বলে উঠছে, ইভিএম কারচুপির অভিযোগ। তারপর নির্বাচন কমিশন তারা সেই অভিযোগ এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে তারা রীতিমতো আক্রমণ করেন। খয়রাসোলের এই ঘটনা আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, আক্রমণ করার জন্য, হিংসা করার জন্য কোনো একটা ইস্যু দরকার থাকে। যারা লুটপাট করে জিতার চেষ্টা করেছিল সুযোগ পায়নি, তাই নিজের ক্ষোভটা, নিজের রাগটাও এভাবে করেছে। যদি কোনো টেকনিক্যাল ফেলিওর হয়েছে কমপ্লেন করুন, পাল্টে দেবে। আমাদের এখানে 4-4টে ইভিএম প্রথমে সুযোগেই পাল্টে গেছে, তো তার রাস্তা আছে। তার জন্য তো সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক করাটা কোনো মানে হয় না। মমতা ব্যানার্জি যে ট্রেন্ড, এসআইআর করতে দেবো না, নির্বাচন কমিশনকে অ্যাটাক, আদালতকেও ছাড়েননি, সেন্ট্রাল ফোর্সকে অ্যাটাক, এই করে মানুষকে বারবার প্রভোগ করেছেন। সেই জন্য আমার তো মনে হয় তাকে ব্লক করা উচিত, তাহলে নাহলে আরও হিংসা হবে। কারণ উনি হারছেন জেনে অ্যাগ্রেসিভ হয়ে হিংসা ছড়াবার চেষ্টা করবেন, যাতে রক্তাক্ত হবে নির্বাচন। পশ্চিমবাংলার যে বদনাম আছে নির্বাচনী হিংসার, সেটা আবার ঘোচার সম্ভাবনা তৈরি হয়েছে।
নীলবাবু, আর একটা প্রশ্ন, যে আজকে প্রথম দফার নির্বাচন হলো 16টি জেলায়, আমরা জানি 152টি বিধানসভা কেন্দ্রে আজকে ভোট গ্রহণ। আমি আপনার প্রেডিকশন জানতে পারবো, আপনি সকাল থেকে আপনার অবজারভেশন কি বলছে? 152টার মধ্যে বিজেপি কতগুলো সিট? বিজেপি 100+ সিট পেয়ে গেছে ফার্স্ট পেজেই, এবং এই ট্রেনটা শেষ দিন পর্যন্ত চলবে। যেখানে আমরা দুর্বল ছিলাম, কলকাতার কাছাকাছি আমরা জিততে পারি না, সেখানেও ব্যাপক ভোট পড়বে এবং পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ দিলীপবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে। ওখানে কিছুক্ষণ আগে একটা ঝামেলা হয়েছিল এখানে, কিছু লোকজন এজিটেটেড ছিল। ওদের অভিযোগ ছিল কি এখানে যে আছে আমরা ভোট কাউকে দিচ্ছি আর অন্য জায়গায় যাচ্ছে। সামহাউ রুমার ওয়াজ দেয়ার, কিছু লোক এখানে ইকট্ঠা হয়েছিল, সিএফএফ এসেছিল, তো ওদের সঙ্গে একটা অল্টারকেশন হয়েছে, দুজন সিএফএফ কে ইঞ্জুরি হয়েছে। তো তারপরে সাফিসিয়েন্ট ফোর্স এসছে অ্যান্ড কোনো জায়গায় কোনো জামায়াত নেই। ভোটিং অলরেডি 80% কিছুক্ষণ আগে আমি খবর নিয়েছি এই বুথে হয়ে গেছে, ও ভোটিং পিসফুলি চলছে। অ্যান্ড 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর স্পেসিফিক রেড করা হচ্ছে, আর যে भी ইনভলভ ছিল সবাইকে অ্যারেস্ট করা। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উদয়ন বাবুর সঙ্গে কথা বলবো। উদয়ন বাবু, আজ দিনভর ভোট হলো, প্রথম দফার ভোট কেমন হলো প্রথমে সেটাই আপনার থেকে জানতে চাই। উদয়ন বাবু আমি শোনা তো যাচ্ছে? বাইরের কথা বলতে পারবো না, কারণ আমি টিভির সামনে বসতেও পারিনি। আমি সকাল থেকে বেরিয়ে এই এখন এসে আমার পার্টি অফিসে বসেছি। তাতে করে আমার দিনহাটায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রচুর মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং আমি কাউকে দেখিনি যে লাইনে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছেন। তারা সংকল্পই করে এসছেন যে ভোট দেবেন এবং সেই ভোট তারা দিয়েছেন। উদয়নবাবু, বিকেল 5টা অবধি 90% ভোট হয়েছে এমনটাই তথ্য আমাদের কাছে আসছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী? আমি তো পুরোটাই আশাবাদী। কতটা আবার কি, পুরোটাই আশাবাদী। কোনো এখানে কোনো দ্বিতীয় চিন্তাভাবনার কোনো অবকাশও নেই। ভোটের এবার মার্জিন কি হবে সেটা 4 তারিখ দুপুর নাগাদ বুঝতে পারবো। উদয়নবাবু, আপনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, সেখানে দাঁড়িয়ে এই যে 90% দেখা যাচ্ছে ভোট পড়েছে, এটাকে, এই যে রেকর্ড ভোট, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো 90% কেন, এবার তো 100% হতে পারে। কোথাও কোথাও 99+ ভোট হবে, মানে পার্সেন্টেজে। কারণ ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম নেই, ভোটার লিস্টে শিফটেড ভোটারের নাম নেই, ভোটার লিস্টে ডাবল এন্ট্রি নেই। তাহলে পরে প্রত্যেকটা মানুষ ভোট দেবেন, যাদের নাম আছে ভোটার লিস্টে তারা ভোট দিচ্ছেন। স্বাভাবিকভাবে 100% পর্যন্ত হতে পারে, কোনো অসুবিধা নেই। উদয়নবাবু, প্রথম দফায় 152 আসনে ভোট, এর মধ্যে কত আপনার এক্সপেকটেশন, আপনার ভবিষ্যৎবাণী কি বলছে? কত উত্তরবঙ্গে কতগুলো আসন পেতে পারেন আপনারা? আমি তো মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে বাংলাকে ভাগ করতে চাইছি না। আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা, তৃণমূল কংগ্রেস 200+ আসনে জয়ী হয়ে সরকার তৈরি করবে চতুর্থবারের মতো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম উদয়ন গুহ, তৃণমূল প্রার্থী, তিনি আমাদের সঙ্গে সরাসরি কথা বলছিলেন। ভোটের হাওয়া যেদিকে ছিল সেই দিকেই আছে। 365 দিন আমরা মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। স্বভাবতই সেই মানুষ, সারা বাংলা মানুষ সেদিকেই আছে যেদিকে তারা উপকৃত হয়, যাদের পাশে তারা কাছে যাদেরকে পায়
যাদের কাছ থেকে উপকৃত হয় তাদের পাশেই বাংলার মানুষ আছে। তখনকার নির্বাচনে মানুষ ভোট দিতে পারতো না, লাইনে গিয়ে দাঁড়াতে পারতো না, কিন্তু এখন দেখুন প্রত্যেকটি মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে এবং পার্সেন্টেজ দেখুন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। স্বভাবতই এটাই বলবো যে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, অস্বীকার আমি করব না, কিন্তু তার জন্য পুরো ঘটনাটাকে পুরো সিস্টেমটাকে ব্রেক করা উচিত নয়। যে রক্তাক্ত বীরভূম এটা বলা কোনো ক্ষেত্রের জন্য শোভনীয় হবে না, কারণ দু একটা জায়গায় বিক্ষিপ্ত, যেমন বীরভূম জেলা 11টা বিধানসভা, 11টা বিধানসভার মধ্যে লাভপুরে একটু ঘটনা ঘটেছে, সামান্য ঘটনা দুবরাজপুরে ঘটেছে খয়রাসোলে, আর সামান্য ঘটনা মুরারোয়ে ঘটেছে। তাছাড়া বীরভূম জেলার বাকি যে বিধানসভাগুলো আছে কোনো বিধানসভাতেই সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, বাংলার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে এবং জমিদারদের বিরুদ্ধে রায় দিয়েছে বলে আমার ব্যক্তিগত মতামত। এই মুহূর্তে আরো একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ভোটের শেষ বেলায় লালমাটির জেলায় আবারও হিংসা বেলাগাম। এজেন্টের পর এবার আক্রান্ত খোদ প্রার্থী। লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, তাকে মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে এই হামলা চলে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। বিজেপি প্রার্থীর উস্কানিতেই অশান্তি বলে পাল্টা তৃণমূল কংগ্রেসের তোপ। সেই সময়কার ছবি দেখুন, গাড়ি কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, গাড়ির কাজ কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের একটা আশঙ্কা ছিল যে 4টের পর থেকে অশান্তির খবর আসতে পারে। এই মুহূর্তে আরো একটা অশান্তির খবর, ভোটের শেষ বেলায় লালমাটির জেলায় বেলাগাম হিংসা। এজেন্টের পর এবার আক্রান্ত খোদ প্রার্থী। বীরভূমের লাভপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর চালা হয়। হিমাদ্রি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। হিমাদ্রি, আমি প্রথমেই জানতে চাইবো যে কি অভিযোগ বিজেপির, কি ঘটনা ঘটেছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? দেখো, বিজেপি প্রার্থী তিনি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলছেন, কারণ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাকে মারধর করা হয়, তাকে ব্যাপকভাবে মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। আবারও যে রক্ত প্রথমে সকাল দিকে ঝরলো, সেই রক্ত কিন্তু লাভপুরে আবারও ঝরলো। তখনও বিজেপির এই প্রার্থীর যে এজেন্ট, তাকে ব্যাপক মারধর করা হয়েছিল, তার ছেলেকে মারধর করা হয়েছিল। এবার বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, তাকে মারধর করা হয়েছে, তিনিও রক্তাক্ত অবস্থায় রয়েছেন এবং তার গাড়িও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং সবটাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হয়েছে, এমনটাই কিন্তু তারা প্রাথমিকভাবে জানাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। বিশাল কেন্দ্রীয় বাহিনী সেই বুথের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেস সেটাকে একেবারেই পাত্তা দিতে নারাজ। তারা বলছেন দেবাশিস ওঝা শেষ লগ্নে এসে কোনো পদক্ষেপ করেছে? কারণ তাদের সামনে যদি হয়ে থাকে তারা তো লোকেট করতে পেরেছেন কে বা কারা ঘটনা ঘটিয়েছে। কোন রকম ব্যবস্থা, ন্যূনতম আটক করা হয়েছে কাউকে? এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেই বিষয়টা তারা খতিয়ে সেটা তারা দেখছেন। এবং যদিও তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে পাত্তা নিতে নারাজ, তারা বলছেন ভোটের শেষ লগ্নে এসে দেবাশিস ওঝা বিজেপি প্রার্থী তিনি জটলা পাকানোর চেষ্টা করছিলেন, এমনটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। তৃণমূল পাত্তা দিক বা না দিক, একজনের গাড়ি ভাঙচুর করা হয়, তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী, বিজেপির প্রার্থী দেবাশিস ওঝা, তাকে মারধর করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং সেটা ক্যামেরা বন্দী, সেটা এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে হয়েছে। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নয় কেন? সেটাই নিয়ে একেবারে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছে ওই বিজেপি প্রার্থী এবং তিনি বলছেন যে কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এইভাবে হামলা চালিয়েছে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের উপস্থিতিতে এবং কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতেই এই হামলা হয়েছে এবং সেই ছবিও কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস ওঝা, লাভপুরের বিজেপি প্রার্থী। দেবাশিস বাবু, আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দর্শকরা দেখছেন, আপনার গাড়িতে ভাঙচুর চালানো হয়, আপনাকে মারধর করা হয় বলে আপনারা অভিযোগ করছেন। কি ঘটেছিল আপনার সঙ্গে একটু বলবেন প্লিজ আমাদের? সকলকে নমস্কার জানাই। আজকে দিনটা মনে করেছিলাম নির্বাচনটা উৎসবে পরিণত করব, শান্তির নির্বাচন করব, কিন্তু সকালবেলায় যে নির্বাচন আমি দেখলাম, সকালবেলায় নির্বাচন যখন আমার ইলেকশন এজেন্ট প্রথম সাঁইথিয়া থানার আন্ডারে ভ্রমরকোলে যায়, তখন তাকে এবং আমার ছেলেকে এবং আমার 4 নম্বর মন্ডল সভাপতিকে পুরো ব্যাপক মারধর করা হয়, তাদের মাথা ফাটিয়ে এখনো 2 জন ভর্তি আছে সিউড়ি হাসপাতালে। আমার ইলেকশন এজেন্ট এবং 4 নম্বর মন্ডল সভাপতি মারধর করে। তাহিরুল শেখ নামে একজন ব্যক্তি, এর নেতৃত্বে আরো 50 জন মতন পুরো গাড়িটা ভাঙচুর করে দেয়, একটা গাড়ির কিচ্ছু নেই। আর তারপরে সেখান থেকে ওদের উদ্ধার করে নিয়ে এসে আমি হসপিটালে ভর্তি করাই, সিউড়ি হাসপাতালে তারা ভর্তি আছে বর্তমানে। আমি খবর পেয়ে বৈকালের দিকে, লাস্ট ভোটের বৈকালের দিকে আমি শিবা পঞ্চায়েতের কাজীপাড়া গ্রামে যাই। কাজীপাড়া গ্রামে
একটা খবর পাই যে সেখানে ছাপ্পা চলছে, পরিযায়ী শ্রমিকদের ভোটগুলো দিচ্ছে। আমি গিয়ে দেখি একটা ছেলে 3 বার ভোট দিচ্ছে, সেটা আমি জানলা থেকে দেখে ফেলি। ওই মুহূর্তে 150 মতো সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং প্রথম জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। জয় বাংলা স্লোগান দিতে দিতে হঠাৎ তারা আমাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করে। 4 জন প্যারামিলিটারি সেখানে ছিল, তারা আমাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারেনি। শেষ দেবাশিস বাবু, পর্যন্ত বাঁচানোর জন্য লাঠিনার তো থানার এই ধরনের ঘটনা আটকানোর জন্য তো পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ভূমিকা কি ছিল? আপনি যখন আক্রান্ত হচ্ছিলেন, আক্রমণ করা হচ্ছিল আপনার উপর, প্যারামিলিটারি 4 জনই মার খেয়েছে। কিন্নার থানার জন্য এএসআই মার খেয়েছে। আমার ব্যক্তিগত দেহরক্ষী যিনি ছিলেন পুলিশের, তিনি মার খেয়েছেন। তো সুতরাং কারো কিছু করার ছিল না। একবারে পুরো অত মব প্রায় 300 লোকের পরিণত হয়। এবার পুলিশ উদ্ধার করে আমাকে যখন নিয়ে যায়, তখন ওখান থেকে আমার মার মানে কি একসঙ্গে কিল পড়ছে, 20টা 30টা 40টা করে কিল, চর, ঘুষি। এই মতো অবস্থায় পুলিশ উদ্ধার করে পুলিশের গাড়িতে আমাকে চাপায়। পুলিশের গাড়িতে চাপিয়ে যখন নিয়ে যায়, তখন পুলিশের গাড়িটা পুরো 2 মিনিটের মধ্যে পুরো ভাঙচুর করে দেওয়া হয়। ফুল নতুন গাড়ি পুলিশের, এবং তার ওই মধ্যে পথে আমাকে সাইন কাজী পুরো উলঙ্গ করার চেষ্টা করে, প্যান্টটা হাত পর্যন্ত নামিয়েও ফেলে। আমি কোন রকম উদ্ধার হয়ে সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসে। আর এই ঠিক যখন গাড়িতে চাপি, তখন একটা মোটা পাথর দিয়ে আমার কাঁধের কাছে মারে, এবং এখন ওই কাঁধের কাছটা পুরো অত্যাধিক যন্ত্রণা, ফুলে গেছে। চারিদিকে পাঁজরে পাঁজরে কিল, ঘুষি, চুল ধরে মানে ঝুলে পড়ে। মানে এমতো অবস্থায় মাথাতে 2-3 বার আঘাত করেছে। দেবাশিস বাবু, আপনার আমি জানি না দেবাশিস বাবু চিকিৎসা করেন আপনি সুস্থ হয়ে উঠুন, এই কামনা আমরা করবো। কিন্তু পাশাপাশি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেছেন কি? আমার সঙ্গে দেখা হলো, এডিএম সাহেবের বললো যা। একদম, আমরা ওই খবরে তো নজর রাখছিলাম। তার পাশাপাশি এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে। বহরমপুরে 1 নম্বর বুথে আক্রান্ত কংগ্রেসের এজেন্ট, ছেলেকে বাঁচাতে গেলে বাবাকেও মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে বাবা ছেলেকে মারধরের অভিযোগ। এই মুহূর্তে চাঞ্চল্য, বাবা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন অধীর রঞ্জন চৌধুরী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতার সঙ্গে কথা বলবো। কি হয়েছিল মধুকল্পিতা? যে করালো, ভোট করানোর প্রক্রিয়াতে মানুষ কিন্তু খুশি। কেন খুশি? যে মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে ভোটটা দিতে পেরেছে। বুথের মধ্যে কোনো হল্লা চিল্লা, দখল, মারপিট এগুলো হয়নি। যা হয়েছে বুথের বাইরে হয়েছে, তাতে মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে পেরেছে। আর ভোটের যে পার্সেন্টেজ অধীরবাবু, সেটা নিয়ে বললাম তো, একটু আগে তো বললাম। অর্থাৎ এবারে যে ভোট, এবারে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু যথেষ্ট খুশি তিনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে প্রত্যেকবার আমরা মুর্শিদাবাদে যে ঘটনাগুলো দেখে থাকি, সেই ঘটনাগুলো এবারে কিন্তু তার সেই তুলনায় অনেকটাই কম ছিল। এবং তন্নিষ্ঠা, সবথেকে গুরুত্বপূর্ণ, যতবার আমরা এই মুর্শিদাবাদে ভোটের কাভারেজে এসেছি, ততবারই কিন্তু একাধিক জায়গা থেকে সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছিল। তবে এবারে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেই অর্থে কিন্তু সেরকম অভিযোগ পাওয়া যায়নি। যদিও 1 নম্বর বুথে সেখানে কংগ্রেসের যিনি এজেন্ট, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তাকে বাঁচাতে গেলে তার বাবাকেও মারধর করা হয়। পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে সেখানে গিয়েছিলেন, এজেন্টকে এবং তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং এর পাশাপাশি 1 নম্বর বুথে সেখানে স্লো একটা ভোটিংয়ের অভিযোগ উঠে আসছিল, এবং সেই স্লো ভোটিংয়ের জেরে কিন্তু সেখানে যারা ভোটাররা দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ, তন্নিষ্ঠা, তারা কিন্তু যথেষ্টই ক্ষিপ্ত ছিলেন। এবং তারপরে সেই কেন্দ্রে যখন অধীর রঞ্জন চৌধুরী তিনি পৌঁছে যান, একেবারে শেষ যিনি ভোটার ছিলেন, তিনি যতক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন, একদম শেষ ভোটারকে স্লিপ না দেওয়া পর্যন্ত তিনি কিন্তু সেই কেন্দ্র ছাড়েননি। অর্থাৎ মোটের উপরে মুর্শিদাবাদ জেলায় যে নির্বাচন কমিশনের ভূমিকা, সেই ভূমিকাতে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন এবারে। যাই তৃণমূল বলার আর কি আছে? এটা যদি না করে তাহলে তৃণমূলের কী আর থাকলো? এখানকার মানুষ ভোট দিচ্ছে, 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, স্লো ভোটিং হচ্ছে। তা নিয়ে আমি 2 বার এলামও। সেখানে আমাদের এজেন্ট সাধারণ ছেলে, এখানে একটা ছেলে, সাধারণ ছেলে, সে তার বউকে নিয়ে ভোট দেওয়াতে আসছিল। তাকে মারলো, তার বাবা অসুস্থ লোক, তাকে পর্যন্ত মেরে তাকে হাসপাতালে ভর্তি করালাম। আমার মনে হয় স্লো ভোটিং, তার সঙ্গে সন্ত্রাস, তার সঙ্গে ভোট লুট, এরকম একটা ব্যাপার এখানে হবার সম্ভাবনা প্রবল। তাই যতক্ষণ পর্যন্ত না ভোটার লিস্ট এখানটায় স্লিপ, প্রত্যেকটা ভোটারকে ভোটার স্লিপ যতক্ষণ না ইস্যু হবে, ততক্ষণ এখান থেকে আমাদের যাওয়া ঠিক না, 1 নম্বর। আর এখানকার পুলিশ আমাকে গ্যারান্টি দিয়েছে যে শেষ ভোটার পর্যন্ত তারা ভোট করিয়েই ছাড়বে। এই 2টো গ্যারান্টি আমি পেয়েছি। তবু আমি 6টা পর্যন্ত দেখব যে ভোটার স্লিপ ইস্যু হচ্ছে কিনা, তারপর যাবো এখান থেকে।
অন্যদিকে আরও একবার কুমারগঞ্জের খবর আমরা চোখ রাখবো। আপনারা জানেন কুমারগঞ্জে সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি আক্রান্ত হয়েছিলেন আজ। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, মারধর করা হয় এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পুলিশ ওই প্রার্থীকে যখন ধরে নিয়ে যাচ্ছিলেন সেই সময় পুলিশের সামনেই প্রার্থী শুভেন্দু সরকারকে কিভাবে আক্রমণ করা হয় সেই ছবি আপনারা আরও একবার দেখছেন TV9 বাংলার পর্দায়। বিজেপি প্রার্থীকে ঘুষি মারা হয় পুলিশের হাতে, পুলিশের যে উর্দিতেও হাত পড়ে সেই ছবিও দেখতে পাওয়া যায়। এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখান দিয়ে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে। আর যা কিছু আর কি, নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। দেখুন, আবার একটা কথা, যে আনপ্রেসিডেন্টেড রয়েছে এবারে নির্বাচন হচ্ছে, যেভাবে যুদ্ধ একটা রব তুলে দিয়ে এত কেন্দ্রীয় বাহিনী আনা, প্রায় 400-র অধিক অফিসারকে বদলি করে দেওয়া, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে 141-42 জন লোকাল থানার ওসি থেকে শুরু করে 13 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে 73 জন রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত কিছু সরিয়ে 2,40,000 কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে। তারপরেও যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের সার্বিক ব্যর্থতা। ভোটে আজ কুমারগঞ্জ উত্তপ্ত হয়, বেশ অনেকটাই উত্তপ্ত হয়। বিজেপির এজেন্টকে বের করে দিয়ে বুথ দখলের চেষ্টা চলে, আর এই অভিযোগ তুলে তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, তাড়াচ্ছে। এত বড় সাহস! কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস! আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? আর এই ঠিক 1 ঘন্টা পরেই আপনারা জানেন, দেখলেন বিজেপি প্রার্থীর ওপর হামলা চালানো হয়, আক্রমণ করা হয়। হুমকি গালিগালাজের পর সজোরে পুলিশের সামনেই তাকে ঘুষি মারা হয়। প্রার্থীকে বাঁচাতে গেলে পুলিশের গায়েও দুষ্কৃতীদের হাত পড়ে, পুলিশের উর্দিতে দুষ্কৃতীদের হাত পড়ে। আর প্রাণ বাঁচাতে বিজেপি প্রার্থীকে নিয়ে দৌড়ে এক প্রকার পালিয়ে যায় পুলিশ। ফলে উত্তপ্ত কুমারগঞ্জ, সেই ছবি আপনাদের ব্যাক টু ব্যাক দেখালাম। বিজেপির এজেন্টকে বের করে দিয়ে বুথ দখলের চেষ্টা কিভাবে হয় সেটা দেখালাম আপনাদের। এই মুহূর্তে সেই ছবি আরও একবার দেখাচ্ছি, যখন ওই বিজেপি প্রার্থী তিনি এজেন্টদের তাড়া করেন। এরপরেই ওই বিজেপি প্রার্থী, যার নাম শুভেন্দু সরকার, তার উপর আক্রমণ আসে। আমার সহকর্মী দীপ সেই সময় এলাকায় ছিলেন। দীপ, আমি জানতে চাইবো যে এই ঘটনা ঘটার পর কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা? দেখো, এই গোটা দক্ষিণ দিনাজপুর জেলা এবং সেই দক্ষিণ দিনাজপুর জেলার যে কুমারগঞ্জ বিধানসভায় এই ঘটনা ঘটে, সেই ঘটনাস্থলে একেবারে এই বানিহারি উচ্চ বিদ্যালয়ের ঠিক যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, দুপুরবেলা 12টা নাগাদ, তার একটু আশেপাশে, ঠিক যে সময় এখানে বিজেপির প্রার্থী তিনি একাধিক অভিযোগ পেয়ে এসেছিলেন। তার কাছে অভিযোগ আসছিল যে বিজেপির পোলিং এজেন্টদের বুথের ভিতরে বসতে দেওয়া হচ্ছে না। তিনি ঘটনাস্থলে আসেন এবং এর আগেও তিনি একাধিক বুথে গেছেন। এটা 24 নম্বর বুথ, এর আগেও 29 নম্বর বুথ, 28 নম্বর বুথে তিনি গেছেন। সেখানে তাকে বাধা দেওয়া হয়েছে, তিনি কয়েক জায়গাতে তেড়েও গেছেন, সেই ছবিও আমরা দেখিয়েছি। কিন্তু এখানে কার্যত গোটা রাজ্যে প্রথম দফা নির্বাচনে যে ছবি দেখতে পাওয়া কাঙ্ক্ষিত ছিল না, সেই ঘটনা ঘটলো। এখানে বিজেপির প্রার্থীকে ঘিরে ধরে তাকে একেবারে এলো পাথারি, কখনো চর, কখনো ঘুষি মারা হলো। এবং এই ঘটনা ঘটার পর যখন আমার TV9 বাংলার মাধ্যমে সেই ঘটনার খবর গোটা রাজ্যে ছড়িয়ে যায়, তখন কিন্তু তড়িঘড়ি কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হয়। কমিশনের তরফ থেকে এখানে বাড়তি কেন্দ্রীয় বাহিনী, QRT টিম, পুলিশের উচ্চপদস্থ কর্তা, এমনকি খোদ যে জেলার এসপি তিনি এই ঘটনাস্থলে পৌঁছে যান। একেবারে সেই ঘটনাস্থলে এসপি নিজে ছুটে আসেন। এসপি ছুটে এসে কারা এই ঘটনা ঘটিয়েছেন জানতে চান যে পুলিশ কর্মীরা এখানে উপস্থিত ছিলেন, যারা দায়িত্বে ছিলেন। TV9 বাংলা যে ভিডিও বারবার দেখাচ্ছে, একমাত্র TV9 বাংলার সেই অথেন্টিক ভিডিও দেখে পুলিশ এবং পুলিশের বড় কর্তারা তারা সেই অপরাধীদের মার্ক করেন, চিহ্নিত করেন। শেষ যে পাওয়া খবর, পুলিশ চাইলে কি না করতে পারে শুভজিৎ, 11 জনকে চিহ্নিত করতে পুলিশের মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। 11 জনকে চিহ্নিত করা হয়, তাদের মধ্যে 5 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই আমরা খবর পাচ্ছি।
পাচ্ছি। সব থেকে বড় কথা, এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30, ভোট 6:30 বেশি বেজে গেছে, ভোট মিটে গেছে সন্ধ্যে 6টার সময়। ইভিএম ভিতরে ভোট গ্রহণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, ইভিএম সিল করা হয়ে গেছে। শুধু সেই ইভিএমটা এখান থেকে নিয়ে যাওয়া হবে বলে শুভজিৎ, আমি জানি না কতটা তোমায় দেখাতে পারবো, এই গোটা এলাকা জুড়ে, আমি তোমাকে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, এই গোটা এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এই মুহূর্তে কার্যত গোটা এলাকাকে মুড়ে রেখেছে। তার কারণ এখান থেকে সিল করা ইভিএম সোজা চলে যাবে সদর শহর বালুরঘাট পর্যন্ত। আর তাই জন্য এখনো পর্যন্ত সন্ধ্যে 7টারও বেশি বেজে গেছে, ভোট গ্রহণ হয়ে গেছে 1 ঘন্টারও বেশি সময়, এখনো এখানে নিরাপত্তার যে আঁটোসাঁটো বন্দোবস্তটা যেটা দেরিতে দেখতে পাওয়া গেছে সেটা কিন্তু এখনো মোতায়েন রয়েছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ দীপ। এই মুহূর্তে দীপ আমাদের যে খবর, যে বিষয়টি জানা ছিল, আপনারা জানেন যে আজ কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর ওপর হাত ওঠে, আক্রমণ করা হয় তাকে, পুলিশের সামনেই তাকে কিভাবে আক্রমণ করা হয় সে ছবি আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে সেই ছবি দেখছেন, পুলিশের সামনেই ঘুষি মারা হয়, মারধর করা হয় বিজেপি প্রার্থীকে।